আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, অর্থনীতি বিষয়ের প্রভাষক, আমিরুদ্দিন কলেজ, দয়ালবাড়ি, সখীপুর, টাঙ্গাইল। আমাদের আজকের ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে দুইটি ক্লাস করেছি বাংলাদেশের শিল্প অধ্যায়ে। তো আজকে আমরা আজকে যে আমাদের তৃতীয় ক্লাস হবে, তো আজকে আমরা দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো এবং দুইটি সৃজনশীল প্রশ্ন উত্তর করার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আমাদের আজকের অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসের টাইটেল অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। তো আমরা চলে যাচ্ছি, আমরা যে গত ক্লাস করেছিলাম, গত দুইটি ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপরে আমরা 10টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তো প্রথমে দেখো প্রশ্ন সৃজনশীল 1। এখানে দেওয়া আছে বাংলাদেশের শিল্প সম্পর্কে শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে অর্থনীতি অধ্যাপক নাসির মামুন বলেন, পাট, চামড়া ও তৈরি পোশাক ইত্যাদি বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। ঔপনিবেশিক শাসন, শোষণ, মূলধনের স্বল্পতা, কারিগরি কেন্দ্রের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, অবকাঠামোগত দুর্বলতা ইত্যাদি বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার প্রধান কারণ। সম্প্রতি সরকার দেশের দ্রুত শিল্পায়নের লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব নীতি গ্রহণ করেছে। আচ্ছা, ক নাম্বার, কুটির শিল্প কাকে বলে? প্রথমে কুটির শিল্প কাকে বলে? আচ্ছা, আমরা এর আগে পড়ছিলাম কুটির শিল্প হচ্ছে কি। কুটির শিল্প হচ্ছে নিজ গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন ও সহজলভ্য কাঁচামাল এবং ছোটখাটো সাধারণ যন্ত্রপাতি দ্বারা যে শিল্প উৎপাদন পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। ঠিক আছে, এর আগে তোমরা কুটির শিল্প করেছো, আশা করি এটা আর বলার প্রয়োজন নেই। তাহলে কুটির শিল্প হচ্ছে নিজ গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন ও সহজলভ্য কাঁচামাল এবং ছোটখাটো সাধারণ যন্ত্রপাতি দ্বারা যে শিল্প উৎপাদন পরিচালিত হয় তাকে কি বলে? কুটির শিল্প বলে। আচ্ছা, ক নাম্বার, পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, ব্যাখ্যা করো। ওকে। আচ্ছা, সম্প্রতি উন্নত জাতের পাট ও পাটজাত দ্রব্যের উদ্ভাবন, পাটের বিকল্প পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে নতুন করে পাট শিল্পের সম্ভাবনা দারুণ উন্মোচিত হয়েছে। পাটের বিকল্প ব্যবহার আবিষ্কৃত হয় বিশ্বব্যাপী এর চাহিদা কমে গিয়েছিল, কিন্তু বর্তমানে আবার নতুন করে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে পাট দ্বারা বিভিন্ন উন্নত ও রুচিশীল পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যেমন পাটের তৈরি ব্যাগ, জুতা, মাদুর ইত্যাদি। তাছাড়া এসব পণ্য পরিবেশের কোনো ক্ষতি করে না, তাই বলা যায় পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গ নাম্বার, উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের বর্ণনা দাও। আচ্ছা, উদ্দীপকের আলোকে আমরা বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের বর্ণনা দিব। ওকে, দেখো, উদ্দীপকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের মধ্যে পাট, চামড়া ও তৈরি পোশাক শিল্পের উল্লেখ রয়েছে। পাট শিল্প বাংলাদেশের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শিল্প। বিশ্বের বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃত। পাটজাত পণ্য থেকে বৈশ্বিক রপ্তানি আয়ের প্রায় 65% রয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রণে। 2017 সালে দেশে 91.92 লক্ষ বেল পাট আঁশ উৎপাদিত হয়েছে। পাট পণ্য রপ্তানি করে 2016-17 অর্থ বছরে বাংলাদেশে $79 কোটি আয় করে। আবার চামড়া শিল্পে যথেষ্ট উন্নতি না হলেও দেশে চামড়া রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। ঠিক আছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুসারে 2016-17 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে $123.40 কোটি আয় হয়েছে। ঠিক আছে, তৈরি পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের শিল্পক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করেছে। দেশের রপ্তানি আয়ের 75 থেকে 82% বেশি এই খাত থেকে অর্জিত হয়। বিশ্বের প্রায় 90টি দেশে পোশাক রপ্তানি করা হয়, আর যুক্তরাষ্ট্র হচ্ছে প্রধান আমদানিকারক দেশ। 2016-17 অর্থ বছরে তৈরি পোশাক খাত, নিটওয়ার সহ এই তৈরি পোশাক খাত হতে রপ্তানি আয় হয়েছে $1735.70 লাখ। ঠিক আছে, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বাংলাদেশের শিল্পের যেসব সমস্যার কথা বলা হচ্ছে তার সমাধানে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কতটুকু ভূমিকা পালন করতে পারে তা ব্যাখ্যা করা। ওকে, দেখো, উদ্দীপকে বাংলাদেশের শিল্পের যেসব সমস্যার কথা বলা হয়েছে তার সমাধানে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বা পিপিপি ভূমিকা মূল্যায়ন আমরা করব। সেটা হচ্ছে সরকার ভৌত অবকাঠামো খাতে, বিশেষ করে মহাসড়ক, এক্সপ্রেসওয়ে যেমন মাস ট্রানজিট, ফ্লাইওভার, বাস টার্মিনাল, বিমানবন্দর, এভিয়েশন, ঠিক আছে, এরপর হচ্ছে সমুদ্র বন্দর, রেলওয়ে ইত্যাদি, এবং সেবা খাতে দীর্ঘমেয়াদী কৌশলগত ও লক্ষ্যভিত্তিক সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বের উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর দ্রুত উন্নয়ন সাধন ব্যাপক পুঁজির প্রয়োজন, যা এককভাবে ব্যাপক পুঁজির প্রয়োজন রয়েছে,
এককভাবে সরকার বা বৈদেশিক ঋণ গ্রহণের মাধ্যমে সম্পাদন করা সম্ভব নয়। কারণ কাঙ্ক্ষিত মূলধনের সম্পূর্ণ সংস্থান শুধুমাত্র সরকারি আয় দ্বারা মেটানো সম্ভব নয়। আবার বৈদেশিক ঋণ শর্তযুক্ত প্রভাব বেশি হয়, তাদের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে। এরূপ ক্ষেত্রে সরকারের পিপিপি উদ্যোগের প্রয়োজন। ঠিক আছে? পিপিপির মাধ্যমে ভৌত অবকাঠামো খাতের শক্তিশালী বিকাশ সাধনের ফলে দেশে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা প্রভৃতি সেবা খাতের উন্নয়ন ঘটে। এসব খাতের উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠিত পিপিপি এর উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে দেশে বেকারত্বের হার হ্রাস এবং জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় বৃদ্ধি পায়। এর মাধ্যমে শক্তিশালী বেসরকারি খাতের সৃষ্টি হয়। কাজেই বলা যায় যে উদ্দীপক উল্লিখিত সমস্যাগুলো সমাধানে সরকারি বেসরকারি অংশীদারিত্ব যথেষ্ট ভূমিকা পালন করবে। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা ছিল প্রথম সৃজনশীল প্রশ্ন। এরপরে আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের কথা বলবো। দেখো, এখানে লেখা আছে মিস্টার এক্স কোরবানির ঈদে ঢাকা থেকে তার দাদার বাড়িতে এসেছে। তার দাদা একটি বড় গরু কোরবানি দিল। ঈদের দিন তার আনন্দ আর ধরে না। সে দেখে এক জায়গায় অনেক গরু ছাগল কোরবানি হলো। কোরবানির পর চামড়ার বিশাল মজুত করে উঠলো। অথচ দেশে চামড়া প্রক্রিয়াজাতকরণের তেমন ব্যবস্থা নেই, দক্ষ শ্রমিক নেই, উপযুক্ত রাসায়নিক দ্রব্য নেই, শিল্পপতি পর্যাপ্ত ঋণ পায় না। তাই চামড়া শিল্পের বিকাশ কম এবং স্বল্প মূল্যে চামড়া সমূহ বিক্রি হচ্ছে। অবশ্য সরকার চামড়া শিল্পের বিকাশে প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ, শিল্প নগরী স্থাপন সহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে আস্তে আস্তে চামড়া শিল্পের উন্নয়ন করছে। ওকে, তো ক নাম্বার হচ্ছে শিল্প কি? আমরা এর আগেও বলছিলাম, তো আবার বলছি। শিল্প হলো কারখানার যন্ত্রপাতি ব্যবহার করে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্য এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়া। ক্লিয়ার? শিল্প হচ্ছে কারখানার যন্ত্রপাতি ব্যবহার করে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্য এবং মাধ্যমিক দ্রব্যকে একটি চূড়ান্ত দ্রব্যে উৎপাদন করার, রূপান্তর করার প্রক্রিয়া। ঠিক আছে? ওকে। 6 নাম্বার হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। গুড। আচ্ছা, দেখো, কুটির শিল্প ক্ষুদ্র শিল্পের মধ্যে দুটি পার্থক্য হলো, একটা হলো পরিচালন পদ্ধতিগত পার্থক্য, আর একটা হলো মূলধন সংগ্রহগত পার্থক্য। কুটির শিল্প পারিবারিক মালিকানায় পরিচালিত হয়, যেখানে ক্ষুদ্র শিল্প পারিবারিক মালিকানা ছাড়াও অংশীদারি অথবা সমবায় ভিত্তিক মালিকানায় পরিচালিত হয়। ঠিক আছে? কুটির শিল্প পুঁজি পারিবারিক উৎস থেকে আসলেও ক্ষুদ্র শিল্পে তা মালিক ছাড়াও বিভিন্ন ঋণদানকারী সংস্থা থেকে সংগৃহীত হতে পারে। ঠিক আছে? কুটির শিল্প হালকা যন্ত্রপাতি ও দেশজ কাঁচামাল ব্যবহৃত হয়, কিন্তু ক্ষুদ্র শিল্পে আধুনিক ও ভারী যন্ত্রপাতি ও দেশি বিদেশি কাঁচামাল ব্যবহৃত হয়। ক্লিয়ার? ওকে, এরপর আসো গ নাম্বার, উদ্দীপকের আলোকে চামড়া শিল্পের সমস্যাসমূহ আলোচনা করো। ওকে, আমাদের যে উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে আমরা চামড়া শিল্পের সমস্যাসমূহ আলোচনা করবো। যেমন উদ্দীপকে চামড়া শিল্পের সমস্যা বলতে প্রক্রিয়াজাতকরণ সমস্যা, দক্ষ শ্রমিকের অভাব, উপযুক্ত রাসায়নিক দ্রব্যের অপর্যাপ্ততা, ঋণের অভাবকে বোঝানো হয়েছে। আচ্ছা, এই সমস্যাগুলো যদি আমরা সিনক্রোনাইজ করি, 1 বাই 1 সাজাই, তাহলে প্রথমে দেখা যায় যে 1 নম্বরে চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় ট্যানারি শিল্প সারা দেশে সমভাবে গড়ে ওঠেনি, ফলে চামড়া প্রায়ই তার গুণগত মান হারায়। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে বাংলাদেশের অধিকাংশ শ্রমিক অদক্ষ হয়, চামড়া শিল্পে প্রায় অদক্ষ শ্রমিক নিয়োগ করা হয়। ঠিক আছে? ফলে চামড়ার গুণগত মান নষ্ট হচ্ছে। 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অনেক সময় পাওয়া যায় না। এতে চামড়া প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হয় এবং সংরক্ষণ না করতে পারে অতি দ্রুত চামড়া নষ্ট হয়। আর 4 নম্বর হচ্ছে চামড়া শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পায় না। কোরবানির সময় ব্যবসায়ীদের অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু প্রায় সরকার এক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কম ঋণ বরাদ্দ দিয়ে থাকে। এই সমস্যাগুলোর জন্য এই সময় চামড়া শিল্পের বিস্তৃতি ব্যাহত হচ্ছে, এই সমস্যাগুলোর কারণে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের শেষ প্রশ্ন যেটা ঘ নাম্বার, সেটা হচ্ছে বাংলাদেশের চামড়া শিল্পের দ্রুত উন্নয়নে সরকার আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বিশ্লেষণ করো। ওকে, দেখো, আমাদের যে উদ্দীপক যেটা হচ্ছে, উদ্দীপকে দেখা যায় কি বাংলাদেশের সরকার চামড়া শিল্পের সমস্যা সমাধানে শ্রমিকের প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ, শিল্পনগরী স্থাপন সহ নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য। এছাড়া সরকার এই শিল্পের উন্নয়নে আরো যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারে সেগুলো আমরা এখন বলবো। 1 নাম্বার, চামড়া শিল্পের জন্য পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করতে পারলে এবং সেই ঋণ সহজ শর্তযুক্ত হলে এই শিল্পের বিকাশ ঘটবে। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করলে এই শিল্পের সমস্যার সমাধান। ঠিক আছে? 3 নাম্বার, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের সরবরাহ নিশ্চিত করতে পারলে এই শিল্প আলোর মুখ দেখতে পারবে।
4 নাম্বার হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা অধিক প্রয়োজন। ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে দেশের বাইরে যেন চামড়া পাচার হতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। 6 নাম্বার হচ্ছে বিদেশে বাজার সৃষ্টি করার জন্য দেশীয় বিনিয়োগকারীদের ও সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। 7 নাম্বার দেশে আরো বেশি ট্যানারি শিল্প স্থাপনের উদ্যোগ নিতে হবে। 8 নাম্বার হচ্ছে চামড়া শিল্পের বিকাশের জন্য সঠিক চামড়া নীতি প্রণয়ন করতে হবে। ঠিক আছে। আমরা যে এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই পদক্ষেপগুলো যদি গ্রহণ করলে বাংলাদেশের চামড়া শিল্প রপ্তানি যথেষ্ট অবাধ রাখতে সক্ষম হবে। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বললাম। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছো। ঠিক আছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। ঠিক আছে। আমি জানি তোমরা অনেকেই আমাকে ফোন দিচ্ছ, তোমাদের সেই সব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। আরো বেশি বেশি করে ফোন দিবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। ঠিক আছে। নিজে সতর্ক থাকবে, অপরকে সতর্ক করবে। ওকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।